রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। দূরে দূরে থাকে শুধু, দূরে দূরে থাকে শুধু বিরহের সাথে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার হাত। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার হাত। বাঁশি পুরে মরে একা বেদনায় দু চোখ মাথা। বাঁশি পুরে মরে একা বেদনায় দু চোখ মাথা। সে তো জানে সব কিছুই, সে তো জানে সব কিছুই, মানে না কোনো আছে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না, রাধা কি জানে না, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। নমস্কার সবাইকে। সংবাদ প্রতিক্ষণের জমজমাট আড্ডার আসরের আরো একটা পর্বে আমরা চলে এসেছি। আমরা আমাদের দর্শকদের কাছে আবদার করব তারা যেন আমাদের এই সম্পূর্ণ জমজমাট আড্ডার সঙ্গী হয়ে আমাদের সঙ্গে থাকেন। আজকে আমাদের আড্ডার আসরে আমরা পেয়ে গেছি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং তবলাবাদক। নামটা একটু পরেই বলছি, আগে অল্প বিস্তর একটু পরিচিতি দিয়ে দিই। যিনি আজকে আমাদের সঙ্গে আছেন তার পুরো জীবনটাই কেটে গেছে সঙ্গীতের সাধনায় এবং সঙ্গীত শেখানোর সাধনায়। সঙ্গীত নিজে করা যেমনি একটা সাধনা, শেখানোটাও কিন্তু একটা বিশাল বড় সাধনা। আর এই সুদীর্ঘ সঙ্গীত জীবনে উনি পেরিয়ে এসেছেন নানা স্তর, নানা বাধা বিপত্তি, অনেক রকম অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার কথাগুলোই আজকে আমরা ওনার থেকে শুনবো। আমাদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং অল ইন্ডিয়া রেডিওর তবলাবাদক পণ্ডিত অমিত ঘোষকে। আজকে আমাদের আড্ডার আসরে আমরা অমিত দার থেকে জেনে নেব নানান কথা, ওনার এই সুদীর্ঘ সঙ্গীত জীবনের নানান অভিজ্ঞতার ব্যাপারে। অমিত দা, কেমন লাগছে আজকে এই আড্ডায় এসে, আগে বলো। দারুণ দারুণ। আমি তোমাদের এই চ্যানেলটার নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা। আমি শুনি তোমার উপস্থাপনা এবং যারা যারা তোমাদের এখানে আসেন, খুব চয়েস, মানে আমি কাদের নিয়ে আসবো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমি মনে করি। তো এই নির্বাচনটা তোমাদের ভীষণ ভালো। আমি জানি না কারা করে এই নির্বাচনটা, তবে যারাই করুক তাদের সাধুবাদ জানাই। ভীষণ ভালো লাগে তাদের মানে বক্তব্য শুনতে, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। মানে সাধুবাদ দেওয়ার মতো, সত্যি এটা একটা। অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, এটাই আমরা মনে করি। আর আমাদের দর্শকরা অবশ্যই, তারাও আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো।
আর এরকম আরো ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসতে পারবো। একদম একদম। তো অমিত দা, আমরা শুরু করব, মানে তোমার এই সঙ্গীত জীবন শুরু, এই তবলা বলো, তবলা আর গান, এই জীবনটা যে শুরু, একদম শুরুর অধ্যায়টা একটু আগে আমরা জেনে নিই, একদম শুরুতে একটু শুরুর অধ্যায় জেনে নিই। একটা বিশাল গল্প, তবে খুব ছোট করে বলতে গেলে আমার একদম মানে খুব ছোট অবস্থা থেকে, আমার যখন প্রায় 3.5 বছর বয়স, তখন থেকে আমার চোখের সাংঘাতিক সমস্যা, মানে খুব হাই পাওয়ারের চশমা ছিল। আমার যখন প্রথম চোখ খারাপ এটা ডিটেক্টেড হলো, স্কুল থেকে অবশ্যই ডিটেক্টেড হলো। তো তখন আমার বাবাকে বলাতে, তো যখন ডক্টর আই এস রায় সবাই জানেন, তো তাকে দেখাতে পাওয়ার ডিটেক্টেড হলো -25 -23 ডান চোখে এবং বাঁ চোখে। তো চশমা হলো, বাবা মায়ের খুবই মন খারাপ। তো যাই হোক, তো এই চশমা নিয়ে যখন আমি ছোট বয়স মাঠে খেলতে যেতাম, প্রায় প্রতি সপ্তাহেই একটা করে চশমা ভেঙে বাড়ি আসতাম। হ্যাঁ, তো এই একবার বিতিকিচ্ছিরি ব্যাপার, স্বাভাবিক। তো যাই হোক, তো মা, প্রথমেই বলে রাখি, মা সাগর সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন এবং আমাদের বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন। বাবা গণপতি পাঠকের ছাত্র, শ্যামা সঙ্গীত মেনলি গাইতেন বাবা। তো ওদের ইন্সপিরেশনেই আমার শুরু হলো প্রথম সঙ্গীত শিক্ষা মায়ের কাছে, কিছু রবীন্দ্রসঙ্গীত, কিছু নজরুল গীতি, কিছু শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল। তো যা হয়, ঘরামির ঘর ফুটো হয় না। তারপরে বিভিন্ন গুরুজিদের কাছে নিয়ে যেতে শুরু করলেন তারা। এইভাবেই মোটামুটি সঙ্গীত জীবনে আসা। মানে মেইনলি আমাকে গান বাজনাটা শেখানো হয়েছিল জাস্ট বাড়িতে এনগেজ করে রাখার জন্য, যাতে আমি বাড়িতে বাইরে খেলতে গিয়ে একদম একদম, তো সেই জন্যই ভাঙা থেকে বাঁচতে আর কি। একদম। তো কখন জানি না সেইটা নেশা হয়ে গেছে, ভবিষ্যতে সেই নেশাটাই পেশায় পরিণত হয়েছে, এই আর কি। একদম, কারণ মানে আজকাল তো সবাই চাকরি চাকরি চাকরির পেছনে ছোটে, আর তুমি এতগুলো বছর ধরে এই সঙ্গীতটাকে নিজের সঙ্গী করে নিয়েছো, সঙ্গীতকে সঙ্গী করে নিয়েছো, এবং সব থেকে বড় যে কাজটা করছো, বহু ছোট ছোট প্রাণ যাদের মধ্যে তুমি এই সঙ্গীতটাকে ঢুকিয়ে দিচ্ছ, এবং তারাও খুব আনন্দের সঙ্গে এই সঙ্গীতটা শিখছে, এটা কতজন করতে পারে? এইটা একটা সত্যি বিশাল বড় ব্যাপার। এটা তো গেল শুরুর অধ্যায়। বর্তমানে মানে তোমরা যে সময় গান বাজনা করেছো, সেই সময়ের গান বাজনা আর বর্তমানে যে গান বাজনা হচ্ছে, এই দুটোর মেলবন্ধন বা দুটোর মধ্যে যে পার্থক্য বা যাই বলতে পারি, মানে দুটোর তো একটা কিছু আছে, নতুন প্রজন্ম, এখনকার প্রজন্ম, পুরনো প্রজন্ম, অবশ্যই একটা তো পার্থক্য থাকবেই। তো এই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করো তাহলে একটু ভালো হয়। দেখো, অনেক কিছু বলা যায়, খুব ছোট করে বলি, অনেক পার্থক্য অ্যাকচুয়ালি। দেখো, আমরা যখন গান বাজনা শিখেছি, তুমি যেটা প্রশ্ন করলে যে তখনকার বাতাবরণ আর এখনকার বাতাবরণ, দেখো, শাস্ত্রীয় সঙ্গীত বা যে কোনো সাবজেক্ট, যে কোনো ফাইন আর্টস চর্চা করতে গেলে প্রধান যেটা দরকার, গুরুর কাছে বসে, গুরুর পায়ের কাছে বসে সুশিক্ষা নেওয়া। এটা আজকাল ভীষণ অভাব। ভীষণ অভাব বলতে, আমরা গুরুজিদের, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার মা বাবা ওই কি লেখাপড়া, কি গান বাজনা, প্রথম দিন গুরুর কাছে পৌঁছে দিয়ে আসতেন। তারপরে যখন খুব ছোট ছিলাম, তখন এই গুরুর বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেওয়া, আর গুরুর বাড়ির গেট থেকে ছুটি হয়ে গেলে নিয়ে আসা, এটাই ছিল মা বাবার ডিউটি। এবং ভবিষ্যতে আমি একা, এবং গুরুজির সঙ্গে প্রায় ইন্টারাক্ট ছিল না বললেই চলে। আমি আজকে শেখাতে গিয়ে যেটা ফেস করছি, সেটা হচ্ছে মা বাবারা অত্যন্ত উদ্বিগ্ন। মানে একটা গান শেখাচ্ছি, বাচ্চাটা তারপরের দিন এসে টাস্ক দিচ্ছে, সে গাওয়ার আগে তার মায়ের লিপিং চলছে, তার মা বা বাবা সে লিপ দিচ্ছে, এগুলো বেশ হাস্যকর লাগে। যাই হোক, আরো অনেক আছে বলা যেতে পারে। যেমন ধরো, গুরুর আদেশ, গুরু এটা বললো তো ব্যাস, ওটা শেষ কথা। মানে আমরা এতটাই গুরুজিকে মেনেছি, গুরু যদি সূর্য দেখিয়ে বলেন চাঁদ, হয়তো আমরা সেটা বিশ্বাস করেছি, পরে দেখেছি সত্যি সেটাই ঠিক। আমি এটা একটা উদাহরণ হিসেবে বললাম, অবশ্যই এইরকম ভাবেই আর কি। কিন্তু বর্তমান কালে
অথচ একটা কথা আমি বলবো, যে এই যে বর্তমান প্রজন্ম যারা, এরা কিন্তু মারাত্মক ট্যালেন্টেড, মারাত্মক। আমরা এত ট্যালেন্টেড ছিলাম না। আজকেই একটা বাচ্চা যা, মানে তুমি ঢোকার সময় দেখেছো, ক্লাস করছিলাম যখন, একদম কত বয়স হবে, 8, 7.5, 8। আমরা ভাবতে পারতাম না আমরা 7.5, 8 বছর বয়সে হয়তো বড় জোর সা রে গা মা গা মা পা ধা শিখছি, আর আজকে সে মীর খান শিখছে। মানে যেটাকে আমরা বিজ্ঞানের কথায় পারমুটেশন কম্বিনেশন বলি, 1 2 3 4 1 2 3 4 1 3 2 4 2 1 3 4 3 1 2 4, এই পাল্টাটা সা রে গা মা সা গা রে মা রে সা গা মা রে সা রে মা রে গা সা মা রে রে সা মা, এই পাল্টাটা এই বাচ্চাটা 1 সপ্তাহ শেখার পর পরিষ্কার সাপা ধরে, সুরপঞ্চম ধরে পরিষ্কার টাস্ক দিচ্ছে। অতএব প্রচন্ড ট্যালেন্টেড এরা। আমি শুধু একটাই কথা বলবো, যে এই গার্জেনরা একটু সচেতন হন। আর একটা কথা, আমার খুব আপত্তির একটা জায়গা, সেটা হচ্ছে দুটো কথা। এক, আমরা অনেককেই, আমিও শুনলাম আমাকে ইন্ট্রোডিউস করার সময় তুমি পণ্ডিত বললে, আমি জানি না আমি পণ্ডিত কিনা, এটার একটু ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে, অনেককে আমরা পণ্ডিত অমুক, পণ্ডিত তমুক, ওস্তাদ অমুক, ওস্তাদ তমুক, এটা অনেকেই জানেন না। জেনে রাখো, এই পণ্ডিত বা ওস্তাদ এটা কোনো ইউনিভার্সিটি খ্যাত ডিগ্রি নয়, এটা কোনো ইউনিভার্সিটি দেয় না, বা এটা কোনো স্কুল কলেজ থেকে পাওয়া যায় না। তাহলে তুমি বলবে যে এই যে আপনারা এত প্রোগ্রাম শুনেছি, আপনারা তো কনসার্ট শুনেছি, সব জায়গায় পণ্ডিত অমিত ঘোষ বলে বলা হয়েছে। তাহলে এটা কি করে হয়েছে? এটা হয়েছে, তুমি আমার কাছে শিখছো, রাম শ্যাম যদু মধু আমার কাছে শিখছে। এরকম শিখতে শিখতে, আমি যেমন ধরো, আমি 36 বছর শিক্ষকতা করছি, 1010-এর উপর স্টুডেন্ট শিখিয়েছি। এই 10,000 স্টুডেন্ট, তারাও কিন্তু আজকে বহু ছেলে মেয়ে তৈরি করেছে। আমার বহু ছাত্রছাত্রী এখন বিভিন্ন জায়গায় শেখাচ্ছে, বিদেশেও বহু ছাত্রছাত্রী কাজ করছে। তো তারা যখন তাদের ছাত্রছাত্রীকে বলছে, জানিস এটা আমার গুরুজি কি করতেন, কি পণ্ডিত মানুষ ছিলেন, কি পাণ্ডিত্য, কি পণ্ডিত, এই পণ্ডিত 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 বলতে বলতে একটা মানুষের পাণ্ডিত্যটাকে প্রকাশ করার জন্য ওই পণ্ডিত আখ্যাটা অটোমেটিক। কিন্তু আমি আবারও বলছি, পৃথিবীর কেউ এটা কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে পাননি বা পেতে পারেন না, এটা আমাদের খুব ভ্রান্ত ধারণা। উনি তো পণ্ডিত পেয়েছেন, পায়নি, কেউ দেয় না, পণ্ডিত কেউ দেয়নি, এটা একটা ব্যাপার। আর একটা কথা হচ্ছে যে, আমি শুনেছি, এটা আমিও ফেস করেছি বহু জায়গায়, খুব দুঃখজনক, অনেকে করেছেন হয়তো। আমার এই ইন্টারভিউর পর তোমরা দেখবে অনেকেই হয়তো তোমাদের ফোন করে বলবো ওই কথাটা ভীষণ ভালো লেগেছে ওনার। সেটা হচ্ছে, আমি দীর্ঘদিন গান বাজনা নিয়ে রয়েছি, আজকে আমার নয় বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, কিন্তু আমার যখন 40, 38, 37 এরকম বয়স, আমাকে বাইরে এটা শুনতে হয়েছে, কি করছো, কি করো। আমি হয়তো বললাম গান বাজনা করি। না না, ওটা তো তুমি ছোটবেলা থেকে করো, জানি, গান বাজনা ছাড়া কি করো? ওটা তো নেশা, পেশাটা কি? একদম, গান বাজনা ছাড়া কি করো, এটা খুব অবান্তর প্রশ্ন একটা। আমার মনে হয় আজকে প্রত্যেকটা স্কুল কলেজে গান বাজনাটাকে ম্যান্ডেটারি সাবজেক্ট করা উচিত। গান বাজনা কিন্তু কখনোই, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, গান বাজনা কখনোই কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না, ইটস আ মেন সাবজেক্ট। একদম। একটা ডাক্তার হতে গেলে যে পরিশ্রম করতে হয়, তার অনেক বেশি পরিশ্রম একটা সা সুরে লাগাতে গেলে গিয়ে করতে হয়। এটা আমার কথা নয়, এটা পণ্ডিত ভীমসেন যোশীর কথা, এটা পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কথা, এটা লতা মঙ্গেশকরজির কথা। এত সোজা নয়। তুমি বোধহয় জানো কি জানি না, আমি জানি না, লতাজি জীবনে একদিন স্কুল গেছিলেন বলে তার বাবার কাছে তিনি প্রচন্ড মার খেয়েছিলেন। কি তুমি আজকে স্কুল গিয়ে রেওয়াজের ক্ষতি করলে? আজকে সেই লতাজিকে আমরা সারা বিশ্ব চিনি, এবং তিনি একজন, মানে কি বলবো, তার সম্বন্ধে যত বেশি বলা হয় সেটা কম বলা হয়। এই রকম যদি পুরনো আর নতুন, তুমি যা বলছিলে, নতুনদের মধ্যে প্রতিভা প্রচুর, তাদের শুধু একটু ভালো গাইডেন্স দরকার, এবং সৎ গুরু দরকার, এবং অধ্যবসায় দরকার। এটা যদি গুরুরা তো নিশ্চয়ই বলেন, বাড়ি থেকে একটু সাপোর্ট যদি বাবা মায়েরা করেন, যে একটাই, আমি আমার স্টুডেন্টদেরও বলি যে প্রত্যেককে একটা কথা বলো, গান বাজনা এবং পড়াশোনা দুটো সমান, এবং ছবি আঁকা, তুমি 3টে সাবজেক্ট শিখছো, 3টেই সমান গুরুত্ব। ছবি আঁকাটা তোমার পরীক্ষা, এখন ছবি আঁকবে না, গান করবে না, না, তাহলে তোমার গানের পরীক্ষার সময় তুমি পড়াশোনা বন্ধ রাখো তো, রাখো না। এখানেও গানটা বন্ধ রাখা যাবে না, বা ছবি আঁকাটা বন্ধ রাখা যাবে না। এই মেসেজটা যদি সবাই একটু বলেন, বা সবাই যদি একটু বোঝেন, এটা আমার অনুরোধ। আমার মনে হয় শাস্ত্রীয় সঙ্গীত আরো অনেক এগোতে পারে, বা অনেক
বড় জায়গায় যেতে পারে। এই কথা রেশ ধরে আমি একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা আগের আমাদের আড্ডার আসরেও এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আবার এখানে আসি কারণ এই জিনিসটা না ভীষণ আজকালকার গুরুত্বপূর্ণ। ডিপ্রেশনে চলে যাচ্ছে আজকালকার জেন এক্স ওয়াই জি, সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো গান বাজনাটা যে আপনি বললেন, মানে আমি আবার আপনি বলে ফেললাম, তুমির মধ্যে আমি একটা আড্ডা চলছে দাদা, তো আমি ওই ওই আপনি তুমি চলতে থাকবে। একদম একদম। তো তুমি যে বললে যে এই গান বাজনাটাকে গুরুত্ব, মানে একদম গুরুত্ব সহকারে ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবেই দেওয়া উচিত, নট আ কো কারিকুলার অ্যাক্টিভিটি। তো এই গান বাজনা তো ডিপ্রেশন কমাতে অনেকটাই সাহায্য করে, এবং মনে হয় যে বাচ্চারা বোধহয় কিছু না করতে পেরে ফ্রাস্ট্রেটেড হয়, তখন ডিপ্রেশনে চলে যায়। আর এই গান বাজনা কিন্তু সেই ডিপ্রেশন থেকে তাদেরকে বার করে আনতে পারবে। গান বাজনা, আঁকা, যে কোনো এই জিনিসগুলো, তো এই ব্যাপারে একটু বলো। অ্যাকচুয়ালি এটা বলার মানে কি বলবো, আমি এটা নিজের অভিজ্ঞতা প্রচুর আছে আমার, আমি নাম করছি না। আমার খুব রিসেন্ট এক স্টুডেন্ট, বোধ হয় সে আজকাল যেরকম হয় আর কি, তাদের মধ্যে বোধ হয় যাই হোক কোনো গন্ডগোল হয়েছে। আমি দীর্ঘদিন ধরে তার মুখ দেখে বুঝছিলাম, আমি তাকে বললাম, সস্নেহেই বললাম, তাকে এমনিতেই আমি মেয়ের মতো ভালোবাসি, যে তোর কি কোনো প্রবলেম হয়েছে, তুই আমায় খুলে বল, আমি তো তোর বাবার মতো, তুই আমার ছাত্রী যখন। বলতে সে আমাকে অনেক কিছু বল। আমি তাকে বললাম গানটাকে একটু বন্ধু মনে করতো, বন্ধু মনে করে আজকে ঠিক তাকে তুই যে জায়গায় দেখতিস, তোদের মধ্যে কি হয়েছে আই ডোন্ট নো, কার দোষ কি না, আমি ওই প্রসঙ্গেই যাচ্ছি না। গানটাকে বন্ধু মনে করে ওর জায়গায় গানটাকে বসা, গানের সঙ্গে কথা বল, গানের সঙ্গে আলাপ কর, গানের সঙ্গে বন্ধুত্ব কর, গানের সঙ্গে প্রেম কর। আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল মেয়েটি সাকসেস, এবং মেয়েটি অদ্ভুত ভালো গাইছে এখন। যে ভালোটা আজ থেকে 6 মাস আগে, মানে মেয়েটি কিরকম উদাস হয়ে যাচ্ছিল, একটা সামান্য ইমন রাগ তাকে শেখাতে আমার 7-8 মাস সময় লাগলো, জাস্ট বেসটা বোঝাতে। ইমন রাগ অনেক 6-7 বছর, কেন 60 বছরও ইমন শেখা যায় না, সেটা সত্যি কথা, কিন্তু বেসটা বোঝাতে, নিরেগামা ধানি রেসা নিদাপামা গারেসা, এটা বোঝাতে আমার তাকে 6-7 মাস লেগে যেত। আজকে সারে মাপা ধাসা সাদা পামা রেসা দুর্গা বোঝাতে তাকে আমার 6 দিনও সময় লাগছে না। পার্থক্যটা এই জায়গায় আমি নিজে দেখেছি, পেয়েছি, আমি খুব আনন্দিত হয়েছি আর কি। একদম এই কথাটাই আমি আর কি মানে আমাদের দর্শক বা নতুন প্রজন্মদের বলতে চাইছি, এবং তাদের অভিভাবকদেরকেও, যে গান বাজনা, আঁকা এগুলো কো কারিকুলার না, এটা পড়াশোনার মতোই যদি গুরুত্ব দেওয়া যায়, সত্যি বাচ্চারা বড় মনে হয় যেন আজকাল তো ওরা মাঠ পাচ্ছে না খেলতে, ওরা বাইরে যেতে পারছে না। আমাদের প্রজন্ম যেটা আমরা বাইরে গিয়ে খেলেছিলাম, অ্যাটলিস্ট এটাকেই নাই বন্ধু মনে করুক, এই খেলাটাই নাই খেলুক। একদম তাই, একদম তাই। না, এই প্রসঙ্গে আর একটা কথাও বলি, এর জন্য না কিছু অংশে আমরা দায়ী। যেমন ধরো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি একটা মেলায় যাও, বহু মেলা হয়, এই রিসেন্টলি আমি রাসমেলা গেলাম সব পরিবার নিয়ে ঘুরতে, আমাদের এখানে দোলতলার মেলা খুব বিখ্যাত হয়। তুমি যে কোনো একটা মেলায় যাও, তুমি দেখবে মেলায় একটা পাথরের দোকানও আছে, একটা মাটিতে চট পেতে একটা ভদ্রলোক পাথরের ব্যবসা করছে, আর মেলায় চুরমুর বা ফুচকা বা আলু কাবলি এসবের দোকানও আছে। তুমি দেখবে পাথরের দোকানটা ফাঁকা, চুরমুর আলু কাবলির জায়গায় প্রচুর ভিড়। এর কারণ একটাই, পাথরের গুরুত্ব আমরা মানুষকে বোঝাতে পারিনি বা মানুষ বুঝতে পারিনি। আমি কথাটা বললাম এই কারণে, শাস্ত্রীয় সঙ্গীতের গুরুত্ব কি এটা বোঝাতে আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি আমরা ব্যর্থ, এটা স্বীকার করতেই হবে। তা না হলে তুমি আজকে বলো, আজকে কোনো একজন স্বনামধন্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী তিনি সল্টলেক স্টেডিয়ামে প্রোগ্রাম করছেন, আর কোনো একজন স্বনামধন্য কমার্শিয়াল গায়ক বা গায়িকা তিনি আজকে ইডেন গার্ডেন্সে প্রোগ্রাম করছেন। তুমি দেখবে ইডেন গার্ডেন্সের প্রোগ্রামে প্রচুর ভিড়টা বেশি হবে। এইটা কিন্তু যিনি কমার্শিয়াল গায়ক বা গায়িকা তিনিও কিন্তু খুশি নন। আমি দুটো নাম বলছি, বিখ্যাত গায়ক, আমাদের ভারতবর্ষের গর্ব, রীতিমতো সারা পৃথিবীর গর্ব, শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। এনারাও কিন্তু এনাদের ইন্টারভিউতে বলছেন যে আমরা শাস্ত্রীয় সঙ্গীতটাকে চর্চা করেছি, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। আর আজকের প্রজন্মের ধারণা আমি জন্মেই একটা অরিজিৎ সিং হব, আমি জন্মেই একটা কুমার শানু হব, আমি জন্মেই একটা শ্রেয়া ঘোষাল হব, এটা কখনো সম্ভব নয়। সবকিছুর একটা নিয়ম আছে, পদ্ধতি আছে, তোমাকে স্টেপে স্টেপে আসতে হবে। আর একটা কথা এই প্রসঙ্গে বলি,
তুমি দেখবে মিমিক্রি আজকাল গান বাজনার মধ্যে দিয়ে বহু শিল্পী, বহু প্রথিত, আমি কারোর নাম করব না কারণ সবাই শ্রদ্ধেয়, সবাই গুণী, তারা তবলায় বাজাতে বসে তবলার মধ্যে তারা রেলগাড়ির শব্দ, তারপরে তোমার ট্রেন চলার শব্দ, পাহাড় থেকে জল পড়ছে ঝর্ণার যে শব্দ, সেই শব্দ শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। একজন অত্যন্ত ওয়ার্ল্ড ফেমাস তবলাবাদক এরকম একটা প্রোগ্রাম করেছেন, আমার গুরুজি সেই প্রোগ্রামে উপস্থিত। আমি তখন অনেক ছোট, আমার তখন বয়স 20-21 এরকম। তো গুরুজির সঙ্গে গেছি, তো বিখ্যাত একজন পৃথিবী বিখ্যাত তবলাবাদক, তিনি ওই কিছুক্ষণ বাজানোর পরেই তিনি বিভিন্ন রকম ট্রেন চলার শব্দ, পাহাড় থেকে জল পড়ছে ঝর্ণা তার শব্দ ইত্যাদি, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তখন 20-21 বছর বয়স, মানে ভীষণ মজা পাচ্ছি, কিন্তু আমি প্রাণ খুলে হাততালি দিতে পারছি না। গুরুজি খুব অস্বস্তি বোধ করছেন, আমার কেমন একটা লাগছে, হাততালিও দেবো যদি রেগে যান উনি। তো যাই হোক, অনুষ্ঠানটা শেষ হলো, গুরুজি গ্রিন রুম দিয়ে বাইরে বেরোবেন, আমিও গুরুজির সঙ্গে যাচ্ছি। ওই প্রথিতযশা ওয়ার্ল্ড ফেমাস তবলাবাদক তিনি গুরুজিকে প্রণাম করলেন এবং প্রণাম করে বললেন যে আমার প্রোগ্রাম কেমন হলো। তো তার উত্তরে সেই ভদ্রলোক বললেন, মানে গুরুজি বললেন, আমার গুরুজি বললেন যে ঠিক আছে, ঠিক है बेटा, तुम अपना बनाया हुआ तबला जो बजाया है ठीक ही है। ওনার ঠিক পছন্দ হলো না উত্তরটা, উনি বললেন फिर भी काका बोलिए कैसा हुआ। তো তখন গুরুজি বললেন, দেখো বেটা, ये तो कोई बुजुर्गों का तबला नहीं है, মানে এটা তো কোনো পুরনো তবলা নয়, ট্র্যাডিশনাল তবলা নয়, তোমার বানানো তবলা, তুমি যেরকম বাজিয়েছো ঠিক আছে। তার উত্তরে একটু রেগে না গিয়ে তিনি বললেন যে देखिए पंडित जी, आप लोग जो गान बाजना किया है, पहला बात तो ये है वो हाथ में आता नहीं है, दूसरा बात ये है कि पेट तो चलाना पड़ेगा। आप लोग का प्रोग्राम कौन देखने आया था और हमारा प्रोग्राम कौन देखने आया है? लेकिन आप लोग जब गान बाजना किए थे तब पहला रो में মিউজিশিয়ানস কা জায়গা হতা था। अब তুমি দেখো এটা, আজকে তুমি দেখো ফার্স্ট রোয়ে কারা বসে আছে, দ্য পারসন হু ইজ স্পন্সর অন দ্যাট প্রোগ্রাম, এবং তারা শিল্পপতি, তারা মানে বিভিন্ন বড় তারা কিন্তু গান বাজনাটা বোঝে না। কেন এই সিস্টেমটা? আজকে এরকম একটা সিস্টেম করা হোক যে প্রথম 4টে রো প্রকৃত শিল্পী যারা গান বাজনা বোঝে, গান বাজনা ভালোবাসে, গান বাজনারে তাদের বসতে দেওয়া হোক, এরা পেছনে, এটা কখনো সম্ভব নয়। এইটা একটা কারণ। মিমিক্রি দিয়ে যেটা বলছিলাম, যথারীতি দীর্ঘদিন ধরে ওই ট্রেনের শব্দ, এর শব্দ, ওর শব্দ, খরচ গানে খরচটাকে একদম তলাস্তারকে সারে গামা পাদা নিসা, সারে গামা পাদা নিসা, সারে গামা পাদা নিসা, এই দেখানো ইত্যাদি ইত্যাদি এগুলো চলছে। এটা কিন্তু আমার গুরুজির সময় তো ছিল, কিন্তু সেটা একটা শিক্ষামূলক পদ্ধতিতে ছিল। গুরুজি একটা কম্পোজিশন করেছিলেন, তো তোমরা সবাই জানো। গুরুজি তৎকালীন, মানে গুরুজির বাড়ির তলায় একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানের গুরুজি তো প্রচুর, মানে বিশ্ববিখ্যাত মানুষ ছিলেন এবং লক্ষাধিক কম্পোজিশন গুরুজি করেছেন। তো ওনার বাড়ির তলায় একটা দোকান ছিল, নগেন তার নাম, চেয়ার তার স্ত্রী দোকানটা চালাতো। নগেন বাবু একটু লেজি, খুবই লেজি, স্ত্রী খেটেই দোকানটাকে দাঁড় করিয়েছে, বিভিন্ন রকম পাওয়া, টোস্ট, ঘুগনি ইত্যাদি ইত্যাদি পাওয়া যেত। তো একদিন নগেনবাবু বলেছিলেন যে আচ্ছা, তুমি তো এত লেখো, তুমি তো এত পণ্ডিত মানুষ, এত আমাকে নিয়ে কিছু লেখো না। ইনস্ট্যান্ট গুরুজি বানিয়েছিলেন এবং সেটা আজকে ভাইরাল, সেটা সারা পৃথিবীর লোক আজকে ভাইরাল হয়ে গেছে, তারা জানে। এবং তিনি তালে করেছিলেন এটা, নগেনের গিন্নির দাঁত কনকন মারি টন টন, মাথা ঘোরে ঘন ঘন কর্তাকে টোকে। নগেনের গিন্নির দাঁত কনকন মারি কনকন, মাথা ঘোরে ঘন ঘন কর্তাকে ঠোকে, খেলানে কো মরকট গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনো তারি টেনে ঢুকু ঢুকু। দিন রাত নাক ডাকা ঘরে ঘরে কানা করি নেই, ডাক্তার ডাকা নেই মরি খেটে খেটে, ধেরে মরদন গরদান ধরে গোটা 2-3 ধাই ধাই দি, ধেরে মরদন গরদান ধরে গোটা 2-3 ধাই ধাই দি, ধেরে মরদন গরদান ধরে গোটা 2-3 ধাই ধাই দি। এর মধ্যে একটা শিক্ষামূলক, এটা গুরুজির কম্পোজিশনটা শিক্ষামূলক ব্যাপার আছে। কিন্তু আজকাল যেটা হচ্ছে, একটা দুর্দান্ত কম্পোজিশন, একটা মজিদ খান সাহেবের কম্পোজিশন তবলার, তেটে গেন ধরে ধরে কাত ধিনাক ধিনাক দেনে গারা নে ঘেরে নাগ ধরে ধরে কাত ধরে তাক তাক দিন তাক দিন নাগ রে নাগ ধরে কা ধরে কা ধরে তাক দাও তাক দাও ধরে কা ধরে কা ধরে তাক দাও তাক দাও ধরে কা ধরে কা ধরে তাক দাও তাক দাও। এই কম্পোজিশনটা চক্রধার, এই কম্পোজিশনটা কোনো একজন বিখ্যাত মানুষ তিনি মার্কেটিং এর জন্য কিভাবে বাজাচ্ছেন, গল্প করছেন। একটা চোর
খুব বড় লোকের বাড়িতে চুরি করতে যাচ্ছে, ধীরে ধীরে কাত দিনা কে দেনে ঘরানে ঘেরে নাক, সিন্দুকটা দেখতে পেয়েছে, ধীরে ধীরে কাত তাক দিন না ঘেরে নাক। এইবার উনি অত বড় লোক, কোটি কোটি টাকা তার সিন্ধুকে সোনা দানা রয়েছে, তিনি কি এত বোকা? তিনি এমন একটা সিস্টেম করে রেখেছেন, সিন্ধুকের চাকা যেই ঘোরাবে একটা অ্যালার্ম বেজে উঠবে, সঙ্গে সঙ্গে সবাই উঠে যাবে। ওই যেই ও হাত দিয়েছে, এইটা বেলটা বেজে উঠছে। এই গল্প বলে এই কম্পোজিশন বাজানোর আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। এই কম্পোজিশনটা মজিদ খান সাহেবের কম্পোজিশন, কেরামত খান সাহেবের বাবা, কোটি কোটি টাকা দাম, এমনি বাজারেই লোকে শুনবে। গল্প বলে কম্পোজিশন, এবার এটা আজকাল ইয়াং জেনারেশন শুনছে, তারাও এরকম কিছু জিনিস রপ্ত করার চেষ্টা করছে। এইটা আমি বলবো তুমি করবে, নিশ্চয়ই করবে, তুমি ওই জায়গাটা যাও, গিয়ে করো, নট বিফোর দ্যাট। এটাই বক্তব্য আর কি। গুরুজি, এতক্ষণ ধরে গুরুজিদের কথা শুনলাম, তবলার গুরুজি, গানের গুরুজি। আমরা দর্শকরা জানতে চাইছি এই গুরুজিরা কারা, তাদের একটু পরিচয়টা করিয়ে দিলে খুব ভালো হয়। কাদের কাছে তোমার শিক্ষা, তুমি এই শিক্ষা, এই যে আজকে এত সুন্দর সাবলীল ভাবে, এত সুন্দর যে মানে তুমি বলছো, মানে এত সুন্দর সবাইকে একটা শিক্ষা দিচ্ছ, আগামী প্রজন্মকে একটা সুন্দর শিক্ষা দিচ্ছ, এই শিক্ষাটাও তো তুমি পেয়েছো গুরুজিদের থেকে। সেই গুরুজিদের একটু পরিচয় না করিয়ে দিলে তো এই আড্ডা, মানে আমাদের আড্ডার যে মাহাত্ম্য সেটাই থাকবে না। প্রথম গুরু তো আমার, আমি আগেই একদম অনুষ্ঠানের শুরুতেই বললাম, আমার মা এবং আমার বাবা। মায়ের কাছে দীর্ঘদিন শিখেছি আমি। তারপরে দুধ কুমার ঘোষ আমার গানের প্রথম গুরু, এবং বিশ্বনাথ মুখোপাধ্যায় আমার তবলার প্রথম গুরু। তারপরে ধীরে 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 যেরকম ভাবে বড় হয়েছি, যেরকম ভাবে আস্তে আস্তে প্রফেসর গোবিন্দ বসু, প্রফেসর শ্যামল বোস এবং পদ্মভূষণ জ্ঞানপ্রকাশ ঘোষ এবং বিমান মুখোপাধ্যায়, এই কজনকে নিয়ে আমি আমার সঙ্গীত জীবন কেটেছে। এবং যত দিন এনারা বেঁচে ছিলেন, ওনাদের পায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। আর এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, আমি যেটুকু বলছি, আমাকে গুরু বলাচ্ছেন, আমি কিচ্ছু বলছি না, আমি বলতে পারি না, কারণ আমার কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না তাঁরা ছাড়া। যেটুকু আজকে আমি যা কিছু, এটা তাদের আশীর্বাদ, তাদের দয়া। আমি যেটুকু বলছি, যাদের ভালো লাগছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি বলছি না। আমার গুরু আমাকে দিয়ে বলিয়ে দিচ্ছেন, আমি কিছু না, তারাই সব। এটাই আর কি। একদম একদম, অবশ্যই গুরুরাই মাথার উপর আছেন, গুরুরা আশীর্বাদের হাত রেখেছেন, তাই বলেই আজকে তুমি এই জায়গায় পৌঁছতে পেরেছো। এবার আমি একটু আসবো প্রকৃত গুরু, এটা বলতে তুমি কি বলবে? গুরুজির কাছেই একবার শুনেছিলাম, আমি একটু ভেঙে বলি। গুরু যদি দুটোকে আলাদা করে ভাঙি, গু শব্দটা নোংরা, অন্ধকার, ডার্ক। রু শব্দটা এটা একটা আরবি শব্দ মনে হয় সম্ভবত, এটা মানে আলো বা ব্রাইটনেস। আচ্ছা, অন্ধকার থেকে আলো যে দেখানোর দায়িত্বটা নিতে পারে বা বহন করতে পারে, সেই প্রকৃত গুরু। আমি জানি না, আমি যেসব গুরুজিদের আমার মানে সঙ্গীত শিক্ষা লাভ করেছি বা আমি যাদের পেয়েছি, কাকে বলবো, প্রত্যেকে এক একটা ভার্সেটাইল। এবং আমার মানে শতকোটি সৌভাগ্য, আমার জন্ম সার্থক আমি মনে করি যে এই রকম গুরুজিদের সান্নিধ্যে আসতে পেরেছি। আজকে খুব সত্যি কথা দীপান্বিতা, তোমাকে আমি বলি, আজকে অনেকে আমাকে গুরুজি গুরুজি বলেন, বা কথা বলার সময় হয়তো গুরুজির কাছে এটা বললাম, গুরুজি এটা বলেন। আজও না আমার বুকটা খুব মানে ধরাস ধরাস করে যে আদপেই আমি আমার দায়িত্ব পালন করতে পারছি তো। দেখো, গুরু মানে সে আমার নিজের সন্তান, সে আমার, আজকে তুমি জানো আমার একটি মাত্র মেয়ে, কিন্তু আমার স্ত্রী জানেন, এও একটা গল্প শেয়ার মানে বলা যাবে না, অনেক সময় লাগবে। মানে আমার স্ত্রীর সঙ্গে যখন আমার পরিচয় হয় এবং আমার বিয়ে হয়, তখন কিন্তু আমার বহু বিয়ে ভেঙে গেছিল এই কারণে। কেশবচন্দ্র নাগের অঙ্ক বই তোমরা সবাই পড়েছো, আমরা সবাই জানি। তার নাতনির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। তো তিনি যখন আমার সঙ্গে আলাদা একটু কথা বললে আর আবদার করলেন, তাকে আমি একটাই কথা বলেছিলাম যে দেখুন, আপনি একটু ভেবে দেখবেন, আপনার আমার বিবাহ যদি হয়, আপনাকে একটাই জিনিস মেনে নিতে হবে। আমার একটাই দাবি বা আমার একটাই অনুরোধ, যে
আমার আপনার হয়তো একটা দুটো সন্তান হবে, সেটা ঠিক আছে, নিয়মের ইয়েতে হবে, বাট আপনি কিন্তু অলরেডি, তখন আমার কাছে 90-92 জন স্টুডেন্ট শিখতো, ছাত্রছাত্রী, আপনি কিন্তু অলরেডি 90 জনের মা হয়ে ওই সংসারে ঢুকছেন। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, তাদের চোখের জল আপনাকে মোচাতে হবে, তারা যদি খেতে না পায় আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকে করতে হবে। তো উনি এক সপ্তাহ পর ওনার বাবা আমার বাবাকে ফোন করে বলেছিলেন যে ক্ষমা করবেন ঘোষবাবু, এই বিয়েতে আমার মেয়ে ঠিক সাহস পাচ্ছে না, আমার মেয়ে বলছে যে না, উনি বড্ড বড় দায়িত্ব দিয়েছেন, এত বড় দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। তো যাই হোক, সেই বিয়েটা আমার হয়নি। আমি আমার বর্তমান যিনি স্ত্রী তাকেও একই কথা বলেছি, আমার বর্তমানে একটি মেয়ে, তো আমি এটা মানি এবং আমার স্ত্রীও আজকে এটা মানে, আমার মেয়েও এটা মানে। বৌদি কিন্তু মায়ের ভূমিকাই পালন করে, আমরা যতদূর দেখেছি। তুমি দেখেছো তো, আমার মেয়েও এটা মানে যে না, দুঃখ পাওয়ার কিছু নেই, আমি আমার বাবার একটা মাত্র সন্তান নয়, আমার বাবার অনেক সন্তান। আইন অনুযায়ী বা একদম খাতায় কলমে ও আমার একটাই সন্তান, বাট আমি কিন্তু অনেক সন্তান আমার। কারণ আমার কাছে যারা গান বাজনা শেখে, আমি সত্যি তাদের নিজের সন্তানের চোখে দেখি, এবং যতদিন বেঁচে থাকবো সেই দায়িত্বটা পালন করে যাব। শিক্ষা তো আছেই, প্রকৃত গুরু এই একটা। দ্বিতীয় কথা দীপান্বিতা, আমি দেখেছি বহু ছেলে মেয়ে তাদের মা বাবারা গান বাজনা শুরু করলো, গান বাজনা ছাড়িয়ে দিল কদিন পর, 1 মাস 2 মাস কি 1 বছর 2 বছর পর। কেন ছাড়িয়ে দিলেন? না, ওনার ঠিক ইন্টারেস্ট পাচ্ছে না। ও আচ্ছা, কার কাছে শিখতো? অমুকের কাছে শিখতো। গুরুর কিন্তু না দোষটা হলো না, দোষটা হলো বাচ্চার, কি বাচ্চাটা ইন্টারেস্ট পাচ্ছে না। আমি বলবো এই ব্যাপারটা পুরো ভুল। গুরুর দায়িত্ব তাকে ইন্টারেস্ট লেভেলটা গ্রো করানো, যেটা আমি ভীষণ চেষ্টা করি, এবং আমার কাছে এরকম ইতিহাস বোধ হয় নেই যে ইন্টারেস্টের অভাবে সে গান বাজনা ছেড়ে দিয়েছে। আমার তো মনে পড়ে না বিগত 20-25 বছরে এরকম কোনো ইতিহাস আছে বলে আমার মনে পড়ে না। সো এই কাজটা আমি করি এবং করব। প্রথম তাকে ইন্টারেস্ট লেভেলটা গ্রো করা। কারণ দেখো, জিনিসটার প্রতি যদি তার ভালোবাসা না থাকে, জিনিসটার প্রতি তার যদি প্রেম না থাকে, তাহলে তো সেটা হবে না। এবং তাকে সেটা তৈরি, তাকে জিনিসটা মর্ম বুঝিয়ে তৈরি করতে হবে। শাস্ত্রীয় সঙ্গীত এমনিতেই সবাই মেরে নैना सावन भादो সবাই গাইতে ভালোবাসে, কিন্তু যে মুহূর্তে সখিয়ে রে আলি নিরগমদা নিরজনি দপমগরেসা, ও বাবা কি শক্ত। কিন্তু এটা মাথায় রাখতে হবে, মেরে নैना सावन भादो এটা কিন্তু শিবরঞ্জনী রাগ থেকে উৎপত্তি। তো শিবরঞ্জনী রাগটা শেখা থাকলে বাবু, তুমি কিন্তু খুব সহজেই ডেমনস্ট্রেট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু একটু শক্ত। এইভাবে তাদের বুঝিয়ে যদি ইন্টারেস্ট লেভেল তৈরি করা যায়, আমার মনে হয় ভালো হয়, এবং সেই দায়িত্বটা আমি পালন করছি। জানি না কতটা পারছি, চেষ্টা করে যাচ্ছি। একদম, একদমই তাই। আড্ডা তো বেশ জমে উঠেছে, এর মধ্যে একটু গান হলে ভালো হয় না? অবশ্যই, নিশ্চয়ই, একদম একদম। একটু তোমার যা মনে আসছে একটুখানি। যা মনে আসছে বলতে তোমাকে আমি বলি, নিজের ঢাক নিজে পেটানোর মতো হয়ে যাচ্ছে যদিও খানিকটা, তবুও 1996 সালে বরাবরই আমি একটু লেখালেখি করতে ভালোবাসি, টুকটাক লিখি। তো 1996 সালে আমি একটা লিখে ফেললাম সিকিম, গ্যাংটকে বেড়াতে গিয়ে বসে। লেখাটা বড় ভালো লাগলো। যাদের আমার কিছু শিল্পী সাহিত্যিক বন্ধু বান্ধব ছিলেন, তাদের এসে শোনালাম, তারা বললো ভারী সুন্দর লিখেছিস তো, বেশ অনুপ্রেরণা পেলাম। বয়সটা তখন অনেকটাই কম, অনুপ্রেরণা পেলাম। তো আমি ভাবলাম যে এটা একটু সুর দিলে কেমন হয়, সুর দিয়ে ফেললাম। কিন্তু এই একটি জিনিস আমি নিজের জন্য রেখেছি, এটা আমি মানে নিজের কোনো স্টুডেন্টকেও শেখাইনি। তার কারণ একটাই, থাক একটা জিনিস নিজের জন্য থাক, আমি একদম একান্ত আপন, একদম এই একটাই রেখেছি, আর কিচ্ছু নেই। আর সবটাই সবাইকে দেওয়ার বা দিয়েছি বা দিচ্ছি। সেটা হচ্ছে একটু অন্তরা থেকে গানটা বলি। এক ঝাঁক পাখি একই সুরে কি গান গায়, প্রতিটি ঝিনুকে কি গো মুক্তোর দেখা পাওয়া যায়। একই আলো পড়ে ঝলমল করে সব কাঁচ, তাই বলে তারা সবাই তো নয় পোখরাজ। তারা এক এক রকম, চিনে নিয়ে যদি থাকো চেনার মতো দুটি নয়ন। এক একটা মানুষের মন, অস্থায়ীটা, এক একটা মানুষের মন এক এক রকম, একটাই মন দেখে ভেবো না মেলে না স্বজন। এক একটা মানুষের মন
এক এক রকম এক একটা মানুষের মন, এক এক রকম একটাই মন দেখে ভেব না মেলে না সজন, এক একটা মানুষের মন। এক ঝাঁক পাখি একই সুরে কি গান গায়, এক ঝাঁক পাখি একই সুরে কি গান গায়। প্রতিটি ঝিনুকে কি গো মুখ তোর দেখা পাওয়া যায়, একই আলো পরে ঝলমল করে সব কাজ, তাই বলে তারা সবাই তো নয় পোখরাজ। তারা এক এক রকম চিনে নিয়ে যদি থাকো, চেনার মতন দুটি নয়ন, এক একটা মানুষের মন। অসাধারণ, এটা অসাধারণ লাগলো। গান বাজনা তো হলো, একটু ব্যক্তিগত জীবনে আসি। বর্তমান সময় দাঁড়িয়ে একটা দীর্ঘ জীবন, মানে অনেকটাই আর কি বলা যায়, জীবনের পথ চলা পার করে পুরোনো দিনের কথা মনে পড়ে, মানে পুরোনো দিন যেগুলো, যে স্মৃতিগুলো এখনো মনে গেঁথে রয়েছে, এমন স্মৃতি যেটা কোথাও প্রকাশ পায়নি, কাউকে তুমি বলতে পারোনি বা প্রকাশ করতে পারোনি কারোর কাছে, এরকম কোনো দাগ কেটে যাওয়া স্মৃতি পুরোনো দিনের একটু যদি আমাদের বলো তাহলে খুব ভালো হয়। দেখো, ব্যক্তিগত জীবনও আছে, গান বাজনা নিয়েও প্রচুর স্মৃতি আছে। যদি ব্যক্তিগত জীবন বলো তাহলে বলি, ধরো যখন আমি একটু বিবাহযোগ্য বয়স হলো 29-30, যখন আমি সবে রেডিওয়ে ঢুকেছি, এরকম একটা সময় বাড়ি থেকে খুব চাপ সৃষ্টি হলো যে বিয়ে করতে হবে। আমি একটা মাত্র ছেলে, জানোই নিশ্চয়ই। ন্যাচারালি তখন বাবা তো খুবই পুরোনো দিনের মানুষ, তো ন্যাচারালি বংশ রক্ষা ইত্যাদি ইত্যাদি ব্যাপার একটা আছে। তো বহু মেয়ে দেখা, মিরাকেল যেটা আমার বর্তমান যে স্ত্রী, দেন শি ওয়াজ মাই স্টুডেন্ট এবং ওয়ান অফ মাই সিনিয়র স্টুডেন্ট এবং ভীষণ প্রিয় ছাত্রী। তো বহু মেয়ে সে দেখতে গেছে নিজে, আর আরেকজন আমার ছাত্র আমার কাছে তবলা শিখতো। তো যাই হোক, আমি যখন রিজেক্ট করেছি তখন সেও বলেছে, কেন দাদা ওটা রিজেক্ট করলেন কেন, কি সুন্দর দেখুন, কি টেকালো না কমুক তমুক, মেয়েরা যেমন বলে থাকে। তো মানে এগুলো কোনোদিন অন ক্যামেরা বলিনি, এখন বয়স হয়ে গেছে, এখন বলা যেতেই পারে। তুমি বলে না যে বলতে ইচ্ছে করো, তো সুপ্ত ঘটনা। তো যাই হোক, তো বাবা এরকম যখন দেখলেন যে একের পর এক এরকম রিজেকশন হচ্ছে, আমাকেও দু একজন করেছে, আমি একবারও বলছি না আমি সবাইকে করেছি, আমাকেও তো অনেকে করেছে। যাই হোক, তো একটা টাইম এলো যখন বাবা মানে খুব সিরিয়াসলি বললেন যে এরকম না, আমি কোনো কথা শুনবো না, তোমাকে আমি 6টা মাসের সময় একটা বেঁধে দিচ্ছি, এর মধ্যে তোমায় বিবাহ করতে হবে। আর ঠিক আছে বাবা বলেছেন ঠিক আছে। 3 মাস হয়ে গেছে, আমি ভুলে গেছি। 3 মাস পরে মাকে বাবা বলেছেন যে তুমি ছেলেকে বলে দিও, কিন্তু 6 মাস বাদে আমি কিন্তু ওর কোনো অজুহাত শুনবো না, যাকে পারবো একদম যাকে পারবো ধরে দিয়ে দেবো। তো তখন আমি একদিন হঠাৎ টনক নড়লো না, এবার তো চিন্তা করতে হবে। তো বর্তমান আমার যিনি স্ত্রী, তাকে একদিন আমি বললাম যে তুই আয়, একটু কথা আছে, একটু দরকার আছে। এবার তখন কি হতো, প্রচুর প্রোগ্রাম, মানে শনি রবিবার তো কোনো শনি রবিবার বাড়িতে থাকতাম না, আর ও সমস্ত প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতো, টাকা পয়সার কথা বলা বা অর্গানাইজারদের সঙ্গে যোগাযোগ করা ও করতো বরাবরই। ও আর আরো 2-1 জন ছিল, তারা করতো, ও বেশিরভাগটা করতো। তো ও ভেবেছে ওরকমই কোনো ব্যাপার, কোনো বড় হয়তো বাইরে কোথাও প্রোগ্রাম আছে, অর্গানাইজাররা আসবে, কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম না, এটা কোনো প্রোগ্রামের ব্যাপার না, এটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার, চল ছাদে গিয়ে আমরা আলোচনা করব। তো ছাদে গিয়ে, ওই জায়গাটা আমাদের খুব প্রিয় ছিল আর কি, আমি ওকে ডিরেক্টলি বললাম যে আমি তোকে বিয়ে করব। ও খুব শিক্ষিত, ইকোনমিক্সে MSc করেছে,
তো একটা অদ্ভুত উত্তর দিয়েছিল, উত্তরটা আমার আজও খুব ভালো মনে আছে এবং মানে মনে পড়ে আর কি, যে দেখুন আমি তো আপনাকে গুরুর জায়গায় বসিয়েছি, গুরুস্থানে বসিয়েছি, তো ঈশ্বরকে, গুরু ঈশ্বরের সমান, ঈশ্বরকে পুজো করতে হয়, ঈশ্বরের সঙ্গে কখনো একসঙ্গে সময় কাটাতে নেই, বেশিক্ষণ পুজো করতে হয় ঈশ্বরকে। তো আমি আপনাকে পুজো করি, এই প্রস্তাব আপনি আমায় দেবেন না, ক্ষমা করবেন, এটা আমার পক্ষে সম্ভব না। সেটাও প্রায় রিজেক্ট হতে চলেছিল। আমি ওখানে বোঝালাম যে দেখ আমার সঙ্গে সবার যেরকম সম্পর্ক, মানে সব স্টুডেন্টরা যেরকম ভালোবাসে, বড় বড় স্টুডেন্টরা হয়তো কোনো একটা ভালো কনসার্ট করলো, আমি খুব মানে ভালো লাগলো, তারা এসে আমাকে জড়িয়ে ধরলো, আমি তাদের আলিঙ্গন করলাম, যে সস্নেহে, মানে এটা কি মানে সাধারণত কোনো মেয়ে মেনে নেবে? সাধারণত ভাবে মানবে না, যে না তোমার এত কি আছে, অমুক তমুক, হানা টানা ইত্যাদি ইত্যাদি, অশান্তি ঝামেলার একটা বাতাবরণ তৈরি হবে। তা তুই যদি সেটা মনে করিস যে এটা নিয়েই আমাকে থাকতে হবে, বা ওগুলো আমায় ছেড়ে দিয়ে আমাকে এরম ভাবে একদম স্ট্রিক্ট এরম ভাবে, তাহলে তো তুই না করছিস, ঠিক আছে। তো যাই হোক, ও আলটিমেটলি অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন বাদে রাজি হয়েছিল। এটা গেল ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বললাম। আর সঙ্গীতের আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে খুব মানে আমি আনন্দ পাই এই ব্যাপারটা চিন্তা করে। শ্যামল মিত্রের একটি গান বেরিয়েছে তখন, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, কি ব্যথা লাগে বড় একা লাগে, এই গানটা। তো গুরুজি শিখিয়েছেন, গুরুজি শেখানোর পর বললেন যে তোমরা একটু ইম্প্রোভাইজ করার চেষ্টা করো। দীর্ঘ সাধনার পর, দীর্ঘ চেষ্টার পর বলা যেতে পারে, অনেক বড় গল্প, মানে আমি সেগুলো আর বলছি না, মানে প্রায় পাগল হয়ে গেছিলাম, ওই যে ফ্রাস্ট্রেশন বলে না, সেই ফ্রাস্ট্রেশন লেভেল, কি করে করব অত সুন্দর একটা গান, এটাকে ইম্প্রোভাইজ কি করে করা যায়। তো যাই হোক, তো ইম্প্রোভাইজ করতে বললেন। তা এরকম যখন খুব মানে চিন্তা ভাবনার মধ্যে মগ্ন, একদিন মা হঠাৎ বললেন, কি চিন্তা করছিস? আমি বললাম দেখো মা, গুরুজি বলেছে এরকম। তা মা হঠাৎ বললেন যে দেখ, অনেক চিন্তা করে মানে 3-4 ঘন্টা পর বললেন যে দেখ, আমার মনে হয় যে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ইম্প্রোভাইজেশনের জায়গা সেরকম তো আমি, আমার মাথায় আসছে না, কাঁদের জায়গাটা একটু করতে পারিস চিন্তা করে। আমি যখন গুরুজিকে শুনিয়েছিলাম, মানে গুরুজির কোনোদিনই গুরুজির ওই জড়িয়ে ধরে কথা বলা বা খুঁড়িয়ে করার ছিল না, উনি আনন্দ হলে পিঠে মারতেন, বা হয়েছে এবং পিঠে মেরে বলতেন। সেটা গুরুজি আমায় করেছিলেন, আমার খুব সৌভাগ্য। সেটা হচ্ছে, একটু শোনাই, গানটা ছিল অরিজিনাল। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, কি ব্যথা লাগে বড় একা লাগে, মনে যে মেঘ করে। এটা অরিজিনাল। আমি যেটা গুরুজিকে ওই অনেক 6-7 মাস পর একটুখানি কাঁধের জায়গাটাই মাই রাস্তা দেখিয়েছিলেন, করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তারপরে যা ছিল তাই। টাচি জায়গা, কান্নার জায়গা তো খুব টাচি জায়গা। যেটা আজকে খুব আনন্দ পাই বলতে, সেটা হচ্ছে বর্তমান আমি যাদের শেখাচ্ছি, ধরো বিখ্যাত একটা রশিদ খান সাহেবের বিখ্যাত आओगे जब तुम सजना अंगना ফুল খিলে, এই গানটা কাউকে শেখানোর পর, ছোট্ট বয়সে, মানে হয়তো তার 14 বছর 15 বছর বয়স, তো সেই বয়সে সে কিন্তু অনেকটা ইম্প্রোভাইজ করে শোনাচ্ছে, যেটা তৎকালীন আমি করে খুব অহংকৃত হয়েছিলাম এবং গর্ববোধ করেছিলাম। আজকে কিন্তু বাচ্চাগুলো সেগুলো করে দেখাচ্ছে। ওই যে এটা তুমি প্রথমেই বললে যে ট্যালেন্টেড, আজকালকার প্রজন্ম ভীষণ ট্যালেন্টেড। এই এরকম নস্টালজিকের কিছু কথা বলতে গেলে এগুলোই বলতে হয়। আজকে আমাদের আড্ডা একদম বিশাল জমে উঠেছে, আর এত গান বাজনা থাকলে আড্ডা জমবে না এটা হতেই পারে না। বাঙালির আড্ডা মানে গান বাজনা। কিন্তু যতই জমে উঠুক, আমাদের সময় তো সীমিত। তো এই সীমিত সময়ের মধ্যে আমরা অমিতদাকে নিয়ে মানে একটা পুরো প্রোগ্রাম করতে কখনোই পারবো না। তো অবশ্যই অমিতদাকে নিয়ে আমরা আবার আরেকটা দিন আসবো, আবার একটা জমজমাট আড্ডায়। আর সেদিনকে আমরা অমিতদার থেকে কিন্তু অবশ্যই গান, তার সাথে তবলা দুটোই শুনবো, একদম একদম অবশ্যই দুটোই শুনবো, এবং সেই আড্ডাটাকে আরো জমজমাট করে তুলবো। গান দিয়ে যখন শুরু করেছি তখন গান দিয়েই শেষ করব। আর দর্শকদের বলবো আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই আড্ডা দেখতে থাকবেন। আপনাদের আমাদের আড্ডা কেমন লাগছে, এটা তো তৃতীয় পর্ব আমাদের আড্ডার,
আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন। আপনারা যদি আপনাদের মতামত জানান, আমরা আরো উৎসাহ পাই এরকম আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসতে। কারণ আপনাদের মতামত, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের অনুপ্রেরণা দেবে, সেটা আমাদের মোটিভেট করবে আরো ভালো ভালো কাজ করার জন্য। তো আপনাদের কাছে এটা আমাদের আবদার যে আপনারা কেমন লাগছে সেটা, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই, কারণ আমরা যে সবকিছু ঠিক করব এটাও নয়, আমরা আপনাদের মতামত চাই, আরো কোথায় আমরা এটাকে ভালো করতে পারি সেটাও আপনাদের থেকে জানতে চাইবো। আপনারা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আজকের এই জমজমাট আড্ডার আসর আমরা শেষ করব। সংবাদ প্রতিক্ষণের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি আপনাদের সঙ্গে। তো অমিত দা, আমরা তোমার থেকে আজকের অনুষ্ঠানের শেষ গানটা শুনে নি। একদম তোমাদের গানের পর আর কিছু না, গানের পর একদম শেষে চলে যাবো আমরা। সেই জন্য আগেই বলি যে তোমাদের আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য অশেষ ধন্যবাদ, এবং তোমাদের এই উদ্যোগ মানে চারিদিকে ছড়িয়ে পড়ুক, সারা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী তোমাদের মানুষজন এই প্রোগ্রামগুলো দেখুক, শুনুক, এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। এই গানটা প্রসঙ্গে একটু বলি, সেটা হচ্ছে যে তুমি তো জানোই, দর্শকরা হয়তো অনেকে জানেন না, যে কিছুদিন আগেই আমার মাতৃবিয়োগ হয়েছে এবং তিনি আমার প্রথম গুরু ছিলেন। তো বিয়োগের পরে এই গানটা বারবারই মনে পড়ছে, এবং আমার মনে হয় যে এরকম একটা যখন সুযোগ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে ভালোবাসা ছিল সেটাকে ভোলা যায় না, কোনোদিনই ভোলা যায় না, ভোলার চেষ্টা করতে হয়। তো এই গানটা তার উদ্দেশ্যেই পুরো ডেডিকেট করলাম। পাখি তোকে কেন বেঁধে রাখি, মুক্ত হোক তোর রেজা রেজা এবার দূর আকাশ ঠিকানা তো, এবার দূর আকাশ ঠিকানা, স্নিগ্ধ সাদানি ক্লান্তি ধুয়ে দিক, দেখুক দুটো চোখ নতুন ভোর, এবার দূর আকাশ ঠিকানা, ফেরারি পাখি ছিঁড়ে ফেল রাখি, আমি মনকে দিয়ে দেব সান্ত্বনা, রেজা 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 রেজা